রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হার। গল্পটি দুটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। লোহার ফটকের ওপারে দুটো করাল দর্শন কুকুর। যে দৃষ্টিতে তারা আমার দিকে তাকাচ্ছিল সেটা বন্ধুত্ববাচক নয়। এক পা এগিয়ে আবার 3 পা পিছিয়ে গেলাম। ফটকের বাইরে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। ফিরে যাব? শ্যামবাজার থেকে এত দূর পয়সা খরচ করে এসে দুটো কুকুরের সঙ্গে দেখা করেই ফিরে যাব? রায়বাহাদুর H.L. চ্যাটার্জি ইনি তো বটে, কিন্তু ডাকি কাকে? দারোয়ানের ঘরটা বন্ধ। ওদিকে বাগানের একপাশে যেখানে চমৎকার গ্যান্ডিফ্লোরা ফুটেছে, একটা মালি ঝাঁঝরি হাতে সেখানে কি যেন কাজ করছিল। আমাকে একবারও তার চোখে পড়েছিল কিনা জানি না, না পড়াটাই স্বাভাবিক। কিন্তু কি করি, চাকরির উমেদার, বহু কষ্টে পরিচয়পত্র মিলেছে একখানা। পিতৃবন্ধু বলে কথাও শুনেছিলাম। রায়বাহাদুর একটা কলমের খোঁচা দিয়ে দিলেই হয়ে যেতে পারে চাকরিটা। কাজেই এক সময় আমাকে দেখে হয়তো কারুর কৌতূহল উদ্রিক্ত হয়ে উঠবে। আপাতত সেই শুভ মুহূর্তেরই প্রতীক্ষা করা যাক। গেটের সামনে পায়চারি শুরু করে দিলাম। প্রসারিত রাসবিহারী অ্যাভিনিউ, মোটর, ট্রাম, মানুষের অবিচ্ছিন্ন স্রোতধারা। মাথার ওপরে এরোপ্লেনের শব্দ। জাপানি দস্যুর আক্রমণ আশঙ্কায় পাহারা দিচ্ছে। দি লায়ন হ্যাজ উইংস। গ্রর। পেছনে ক্রুদ্ধ গর্জন। চমকে তাকিয়ে দেখি একটা মহাকায় কুকুর চলে এসেছে একেবারে গেট পর্যন্ত, আর লোহার ভেতর দিয়ে বাইরে বের করে দিচ্ছে ভোঁতা সিক্ত নাকটা। চোখ দুটোতে সোনালি আগুন জল করছে। ঝোঁকে উঠেছে দুটো নতুন গিনির মতো। কয়েকটা হিংস্রদন্ত বিকাশ করে আবার বললে, গরর। লক্ষণ সুবিধের নয়। শক্তং পঞ্চ হস্তেন। শাস্ত্রকারেরা বোধহয় কুকুরের মহিমা টের পাননি তখনও। গেটের সামনে থেকে আরো 2 পা সরে এলাম। আশা ছাড়তে পারছি না, উমেদারের আশা অন্তত। একটু দূরে মনোহর পুকুর পার্ক। আপাতত মনোহর নয়, ববুক্ষর কলোনি বসেছে সেখানে। নগরীর নির্মল স্ফটিক জলে জোয়ারের টানে ভেসে আসা একরাশ দুর্গন্ধ আবর্জনা। চিৎকার করছে, কলহ করছে, পরস্পরের মাথা থেকে উকুন বাজছে। জানোয়ারের মতো ঝুঁকে পড়ে কালো জিভ দিয়ে খাচ্ছে হাইড্রেনের ময়লা জল। সহানুভূতি আসে না, বেদনা আসে না, শুধু একটা অহেতুক আশঙ্কায় মনটা শিউরে ওঠে শিরশির করে। দেশজোড়া ক্ষুধা যেন মা কালীর মতো রসনা মেলে দিয়েছে। এই ক্ষুধার আগুন কবে নিভবে কে জানে। এক মুঠো ভাত আর এক খাবলা বাজরাই কি যথেষ্ট এর পক্ষে? অথবা আরো বেশি, এমনকি রাসবিহারী অ্যাভিনিউর এই ছবির মতো বাড়িগুলো পর্যন্ত। বাতাসে একটা গন্ধে তরঙ্গ এলো। না, ববুক্ষদের নোংরা গন্ধ নয়, গ্যান্ডিফ্লোরার উগ্রমধুর এক ঝলক সুরভি। অ্যাসফল্টের চওড়া রাস্তা, কালো মার্বেল বাঁধানো সিঁড়ি, রঙিল কাঁচ দেওয়া জানলায় সিল্কের পর্দা, চীনামাটির টবে কম্পমান অর্কিড। কাকে চাই আপনার? মিষ্টি মধুর কণ্ঠ। ম্যাগনোলিয়ার গন্ধের সঙ্গে যেন তার মিল আছে। তাকিয়ে দেখি গেটের ওপারে কোথা থেকে একটি ষোড়শী এসে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সমুজ্জ্বল দীর্ঘকায়া একটি গৌরাঙ্গী মেয়ে, ট্রাউজার পরা, সঙ্গে ছোট একটি সাইকেল। আবার প্রশ্ন হলো, কি দরকার? এই চুপ! গর্জন বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ালো কুকুরটা। মেয়েটির মুখের দিকে মুখ তুলে প্রসাদাকাঙ্ক্ষীর মতো লুপ্তভাবে লেজ নাড়তে লাগলো। ভীত শুকনো গলায় বললাম, রায়বাহাদুর আছেন? বাবা, হ্যাঁ আছেন বই কি। একটু দেখা করা সম্ভব হবে? আসুন। লোহার ফটক খুলে গেল। অ্যাসফেল্টের রাস্তায় এবার বিস্তৃত আমন্ত্রণ। উজ্জ্বল মসৃণ পথ। আমার তালি দেওয়া জুতোটার চাইতে অনেক বেশি পরিষ্কার। সবুজ পর্দা সরিয়ে ভেতরের কার্পেটে পা দিলাম। নীল রঙের একটা স্নিগ্ধ আলোয় ঘরটা আচ্ছন্ন হয়ে আছে। সেটির ওপর পা তুলে আধশোয়া অবস্থায় এক ভদ্রলোক কি পড়ছিলেন। আমাকে ঘরে ঢুকতে দেখেই উঠে বসলেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হলো। ভদ্রলোক বললেন, কি দরকার? স্পন্দিত বুকে পরিচয়পত্রখানা বাড়ি দিয়ে আসন নিলাম।
রায়বাহাদুর খামখানা খুলে মনোনিবেশ করলেন চিঠিতে, আর আমি মাঝে মাঝে ভীরু দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগলাম। ভারী গোল একখানা মুখ, টকটকে ফর্সা ত্বকের ভিতর দিয়ে রক্তকণিকা বাইরে ফুটে বেরিয়ে পড়ছে। ব্লাড প্রেশার কথাটার ডাক্তারি সংজ্ঞা জানি না, কিন্তু কথাটার বাংলা অর্থ যদি রক্তাধিক্য হয় তাহলে ভদ্রলোক নিশ্চয়ই ব্লাড প্রেশারে ভুগছেন। নিঃশব্দ কয়েকটি মুহূর্ত। কোথায় একটি ঘড়ি টিকটিক করছে। হাওয়ায় উঠছে রায়বাহাদুরের কিমানোর হাতাটা। বাঁ হাতের অনামিকায় অমন জল করছে কি ওটা? হীরাই নিশ্চয়ই। চিঠি পড়া শেষ করে রায়বাহাদুর আমার মুখের দিকে তাকালেন। চোখের দৃষ্টি শান্ত আর উদার। অচেতন মন থেকে কেমন একটা আশ্বাস যেন মাথা চাড়া দিয়ে উঠল। হয়তো হয়েও যেতে পারে চাকরিটা। প্রমোতর ছেলে তুমি? আরে তাহলে তো তুমি আমার নিজের লোক। তোমার বাবা আর আমি ফরিদপুরের ঈশান স্কুলে একসঙ্গেই পড়েছিলাম। প্রমোত? ও, হি ওয়াজ আ নাইস বয়। আমি বিনয় মাথা নত করে রইলাম। তোমার বাবা যখন রেজিগনেশন দেন সে খবর আমি পেয়েছিলাম। ছোটবেলা থেকেই ও স্পিরিটেড, অন্যায় কখনো সইতে পারত না, নইলে এত সহজে অমন চাকরি ছেড়ে দিলে। অ্যান এক্সপেকশনাল বয় হি ওয়াজ। নিরুত্তর হয়ে থাকা ছাড়া আর কি করা যায়? পিতৃ প্রশংসায় বিনীত হয়ে থাকাই উচিত ভক্ত সন্তানের। তারপর চাকরি পাচ্ছ না যুদ্ধের বাজারে? এমএ পাশ করে কেরানিগিরির উমেদারি করছো? বি এ ম্যান ইয়ার ফ্রেন্ড। বেরিয়ে পড়ো অ্যাডভেঞ্চারে, চাকরি নাও অ্যাক্টিভ সার্ভিসে, ভিড়ে পড়ো নেভিতে। বললাম নানা রকম অসুবিধে আছে, অনেককে দেখাশুনো করতে হয়। তাছাড়া একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। অনিশ্চিত? তীক্ষ্ণ হয়ে উঠল রায়বাহাদুরের দৃষ্টি। জীবনটাই তো অনিশ্চিত হে ছোকরা। আমিও একদিন নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম অনিশ্চয়তার মধ্যে। সিঙ্গাপুরে কাটিয়েছি 10 বৎসর। ভেসে গেছি হাওয়াই, ম্যানিলা, তাহিতি, ফিলিপাইন, মিকাদোর দেশ জাপানে। পৃথিবীটাকে চোখ মেলে না দেখলে বাঁচবার অর্থই নেই কোনো। তা বটে। আমি ক্লিষ্টভাবে হাসলাম। রায়বাহাদুরের কথাগুলো ভালো, অত্যন্ত মূল্যবান। অ্যাডভেঞ্চার নেই বলেই তো বাঙালির সমস্ত প্রতিভা ব্যর্থ হয়ে গেল। কিন্তু ভালো কথা জানলেই কি ভালো হওয়া যায়? যুদ্ধকে ভয় করি আমি। সাইরেনের শব্দে আমার বুকের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বোট বিঘ্নিত ফেনীর সমুদ্রে নিরুদ্দেশ যাত্রা আমাকে কবি কল্পনায় উদ্বুদ্ধ করে তোলে না। তাছাড়া পৈতৃক অর্থে প্রশান্ত মহাসাগরের স্বপ্নরাজ্যে ভেসে বেড়ানো আর বোমারু ঈগলের মৃত্যুচঞ্চুর তলায় দূরবীনের শানিত চোখ মেলে অ্যান্টি এয়ারক্রাফট নিয়ে প্রতীক্ষা করা, আমার সন্দেহ হয় এই দুটোর মধ্যে অনেকখানি অসঙ্গত ব্যবধান আছে। পাইপে আগুন ধরিয়ে রায়বাহাদুর বললেন, কত জায়গাতে ঘুরেছি আমি। হাওয়াইয়ের সেই হুলাহুলো ডান্স, স্টিভেনসন ভ্যালেন্টাইনের প্রবাল দ্বীপের দেশ, ফিলিপাইনের জাদুবিদ্যা, বিচিত্র সব কালেকশন আমার, দেখবে? কালেকশন দেখবার মতো মনের অবস্থা নয়। 25 টাকার প্রাইভেট টিউশন আছে একটা, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে এই উদ্দেশ্যে। কিন্তু পিতৃবন্ধু রায়বাহাদুরকে চটানো চলে না। তার কলমের একটা আঁচড়েই হয়ে যেতে পারে চাকরিটা। উঠে জোরালো একটি ইলেকট্রিকের আলো জ্বাললেন রায়বাহাদুর। তারপর ঘরের এক কোণে একটা লোহার আলমারি খুললেন তিনি। তার ড্রয়ার থেকে বেরিয়ে এলো কালো ভেলভেটের একটা বাক্স। সেটা এনে রাখলেন আমার সামনে। ঢাকনাটা খুলে বললেন, দেখছো? দেখলাম, কিন্তু এ কি কালেকশন! কতগুলো ছোট বড় হাড়ের টুকরো, প্রত্যেকটার সঙ্গে একখানি করে নম্বরের ছোট লেবেল ঝুলছে। আশ্চর্য হয়ে বললাম, হাড় নাকি এগুলো? হ্যাঁ, হাড় বই কি। আমার মুখোমুখি হয়ে বসলেন রায়বাহাদুর। কিন্তু সাধারণ হাড় নয়, এদের প্রত্যেকের বিস্তৃত পরিচয় আছে, অমানুষিক সব গুণ আছে। সমস্ত প্যাসিফিক ঘুরে আমি এদের সংগ্রহ করেছি। কিন্তু 1 মিনিট প্লিজ। সুশি মাদার। সুশি ঘরে ঢুকলো, সেই মেয়েটি। ডাকছো বাপি? আমাদের চা? বলছি এখুনি। কাঁচের নাচের ভঙ্গিতে সমস্ত তনু দেহটিকে একটা দোলা দিয়ে সুশি বেরিয়ে গেল। রায়বাহাদুর আবার আমার দিকে দৃষ্টি প্রসারিত করলেন। তারপর দামি দুর্লভ একখণ্ড হীরের মতো পরম যত্নে টুকরো করা হাড় তুলে আনলেন বাক্স থেকে। বলতে পারো কিসের হাড় এটা?
নিশ্চয়ই ভয়ানক একটা কিছুর। ভয় ভয় বললাম, গরিলার? ননসেন্স। রায়বাহাদুর প্রচণ্ড একটা ধমক লাগালেন আমাকে। প্রশান্ত মহাসাগরে গরিলা থাকে শুনেছ কখনো? এটা রোডেশিয়ান স্বজাতীয় কোনো আদিমানবের চোয়ালের হাড়। রোডেশিয়ান? হ্যাঁ, রোডেশিয়ান। রায়বাহাদুর স্পষ্ট অপ্রসন্ন হয়ে উঠলেন। রোডেশিয়ানের নাম জানো না? অর্ধেক মানুষ অর্ধেক গরিলা। মাত্র কয়েকশো বছর আগেও পৃথিবীতে অস্তিত্ব ছিল তাদের। বোকার মতো বললাম, আগে হ্যাঁ জানি বই কি। অবচেতন মনের কাছে সুরটা যেন বাজল মোসাহেবির মতো। কিন্তু উমেদারি করতে হলে মোসাহেবি তো অপরিহার্য। এটা সেই রোডেশিয়ান ক্লাসের কোনো জীবের হাড়, মানুষেরই বলতে পারো। কোথায় পেয়েছি জানো? মিন্ডানাও দ্বীপে কাটাবাটু বলে জায়গা আছে একটা, তারই কাছাকাছি একটা গায়ের সর্দারের কাছ থেকে এই হাড় আমি কিনেছিলাম। কত দাম দিয়ে কিনেছিলাম বলতে পারবে? ধমক খাওয়ার ভয়ে স্পষ্ট উত্তর দিতে সাহস হলো না। বললাম, অনেক দাম হবে নিশ্চয়। নিশ্চয় 5,000 টাকা। 5,000 টাকা? রায়বাহাদুরের হাতে তেলোয় ওই বস্তুটির দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। ইঞ্চি তিনেক লম্বা, চ্যাপ্টা আকৃতির, অনেকটা ছুরির ফলার মতো দেখতে। বিবর্ণ হয়ে যাওয়ায় হরিদ্রাব রং ধরেছে। রায়বাহাদুরের বিকটকায় কুকুরগুলোর নোংরা দাঁতের মতো। খুব বেশি মনে হচ্ছে? মোটেই নয়। এর ইতিহাস শুনলে তুমি। দূর থেকে একটা তীব্র কোলাহলে বাকি কথাগুলো উড়ে গেল মুহূর্তে। বাইরের পথে ট্রামের শব্দ, ঘরের ঘড়িটার টিকটিক করে ছন্দবদ্ধ সূর্যঝঙ্কার সব কিছুকে ছাড়িয়ে সেই কোলাহল কানে এসে আঘাত করল। কিন্তু কলরবটা অপরিচিত নয়, কোনো অজ্ঞাত কারণে ক্ষুধার্ত জনতার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।